Hello and welcome back. Hello and welcome everyone. Assalamu alaikum. Welcome back. আজকের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি পাওয়ার ক্লাসের সিকিউ সলভিং ক্লাস আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভাই আপনারা সকলেই কেমন আছেন এবং কে কোত্থেকে আমাদের ক্লাসটিতে জয়েন করছেন দ্রুত আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন এবং ক্লাসে শুরু করতেই যে কথাটা বলতেই হয় সেটি হলো আপনি আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে আপনি আপনার টেবিলে বসে দেন এবং সেই সাথে কোথায় থেকে আপনি আমাদের ক্লাসটিতে জয়েন করেছেন দ্রুত আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো যে কথাটা বলতেই হয় আসলে সেটি হলো যে সফল হওয়ার সবচাইতে ইজি ওয়ে কোনটা, সেটি হলো যে আশেপাশের লোকজন আপনাকে যাই বলুক না কেন, যে কেউ আপনাকে যেভাবেই দেখুক না কেন, আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, এত কিছু যায় আসে না যে কেউ অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো। এ পৃথিবীর সবকিছু উপলব্ধির ব্যাপার, আর এখানে যে উপলব্ধিটি সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য সেটি হচ্ছিল নিজেকে আপনি কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে কিভাবে দেখেন। আর এই বিষয়টা তখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। তো ভাই আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তো আজকে আমরা পড়বো ওয়ার্ক এনার্জি পাওয়ার সিকিউ সলভিং। তো বরিশাল বোর্ড প্রথমে আমরা সময়কে সর্বনিম্ন করার জন্য প্রথমে একটা সিকিউ তুলে রাখছি, সেটা হচ্ছিল বরিশাল বোর্ড 2024। তো ভাইয়া দেখি আমাদের ক্লাসটার কি খবর। শুরুতে আমরা দেখে নিচ্ছি আমাদের ক্লাসটার সাউন্ড সহ বিভিন্ন ধরনের জিনিসপত্রের কি খবর। হ্যালো ব্রাদার, ওকে সবকিছু ঠিকঠাক আছে। তো এবার আমরা খুব সুন্দর মতো চালায় যাবো লাইভ। থ্যাংক ইউ ব্রাদার, আসসালামু আলাইকুম। ওকে, তো বরিশাল বোর্ড 2024 তো কি বলছেন যে দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি। ভাই দাঁড়াও, সাউন্ড অফ করে নেই। যে দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উচ্চতায় উঁচু বাড়ির ছাদে 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি, 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে 78.4%। কোশ্চেন কথা বলছেন যে প্রথম মোটরের কর্মদক্ষতা কত। তো ভাইয়া এর আগে আমরা এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিয়েছি যে কীভাবে কর্মদক্ষতা বের করতে হয়। তো ভাইয়া যদি তুমি ক্লাসটা মিস করে থাকো আমরা আরও একবার রিভিউ করে দেবো। সেটা হচ্ছিল যে কর্মদক্ষতা, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এটা ইকুয়াল টু পাওয়ার আউট, ইন শর্টে লিখতে পারো পাওয়ার আউট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তিনি আমাদেরকে কি বলছেন যে প্রথম মোটরের কর্মদক্ষতা বের করো, প্রথম মোটরের কর্মদক্ষতা। এবার আমরা গ নাম্বার কোশ্চেনের আনসার করবো। প্রথম মোটরের কর্মদক্ষতা এটা ইকুয়াল টু পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তো আউটপুটে আমরা কি আসলে পাইছি যে প্রথম মোটর এখানে দেওয়া আছে, প্রথম মোটর 30 মিটার উচ্চতায় ছাদে যথাক্রমে 800 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। এটা হচ্ছে আউটপুট ক্ষমতা মোটরের। আর ইনপুট হিসেবে আমরা দিচ্ছি কত, 20 কিলোওয়াটের একটা মোটর ব্যবহার করছি আমরা, 20 কিলোওয়াট। আউটপুট হিসেবে আমরা পাইছি হলো সে এইচ উচ্চতা, কতটুকু উচ্চতায় তুলছে, এইচ ইকুয়াল টু তুলছে 30 মিটার। পাশাপাশি কত লিটার পানি তুলছে, এম ইকুয়াল টু হলো 800 লিটার। এবং এই সবগুলো পানি তুলতে সে সময় লেগেছে কত, টি ইকুয়াল টু 30 সেকেন্ড। তো আমরা জানি না যে আর সেই ইনপুটে আমরা কতটা ক্ষমতা দিছি, ইনপুট 20 কিলোওয়াটকে আমরা ডিরেক্ট ওয়াটে নিয়ে যাবো। সেটা হলো কিলোওয়াটকে যদি আমরা 1000 দ্বারা গুণ করাই অথবা 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করাই দেই, তাইলে আমরা পাওয়া যাবে ওয়াট, এত ওয়াট। তো আমরা এবার দেখবো যে এই
মোটরের কর্মদক্ষতা কত, এটা ইজ ইকুয়াল টু পাওয়ার ইনপুট। পাওয়ার ইজ ইকুয়াল টু ইনপুটের পাওয়ার আমরা লিখতে পারি হচ্ছিল mgh/t ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। এবার আমরা লিখতে পারি এই জায়গায় থেকে mgh ডিভাইডেড বাই টি ইন্টু হচ্ছিল পাওয়ার ইনপুট। বা দেখো তো এই জায়গায় আমরা কি কি জানি, নিচে দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো, সব কিছুই জানি আমরা, এই সমীকরণের সব কিছুই জানি আমরা। এম জানি বস্তুর ভর, এটা ইজ ইকুয়াল টু পাইতে যাচ্ছিল আমরা mgh ডিভাইডেড বাই টি ইন্টু পাওয়ার ইনপুট। বস্তুর ভর কত দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে হচ্ছিল 800 কেজি, 800 ইন্টু জি ইন্টু 9.8, এইচ কত দিছে 30 মিটার, কত সেকেন্ড সময় লিছে 30 সেকেন্ড, এবং পাওয়ার ইনপুটে আমরা কত ক্ষমতা দিছি 20 কিলোওয়াট, 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। একদম আনসার পাওয়া যাবো আমরা বক্সে। এই গেল আমাদের প্রথম টপিক। এবার দ্বিতীয় টপিক হচ্ছিল দ্বিতীয় মোটরের রূপান্তরিত শক্তি ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে প্রকাশ করো। দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে প্রকাশ করো। তো দ্বিতীয় মোটরের শক্তি কত দেওয়া আছে, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে হলো দ্বিতীয় মোটর, ঘ নাম্বার কোশ্চেন। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা এটা দেওয়া আছে হচ্ছিল 78.4%। এটাকে আমরা লিখতে পারি হচ্ছিল 78.4 ডিভাইডেড বাই 100, পাওয়া যাবে হচ্ছিল আমরা পার্সেন্ট ছাড়া 0.784। তো আমরা জানি কি কর্মদক্ষতা, এটা ইজ ইকুয়াল টু পাওয়ার আউট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। দরকার হচ্ছিল আমাদের পাওয়ার ইনপুট, আউটপুটে তো আমরা সব কিছুই পাইছি। দ্বিতীয় মোটর, দুটি মোটর 30 মিটার উচ্চতায়, দ্বিতীয় মোটরটি 1200 লিটার পানি 30 সেকেন্ডে সমান উচ্চতায় তোলে, এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া ছিল 78.4%। আমাদের দরকার হচ্ছিল পাওয়ার ইনপুট, পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউটপুট mgh/t ডিভাইডেড বাই এটা। পরবর্তী লাইন লিখতে হবে mgh ডিভাইডেড বাই ইটা ইন্টু টি। সব কিছু দেওয়া আছে কোশ্চেনে। এম এর মান হচ্ছিল 1200 লিটার, ভি 9.8, এইচ 30 মিটার ডিভাইডেড বাই এটা দেওয়া আছে কত 0.784% ইন্টু টি হচ্ছিল 30 সেকেন্ড। আনসার ফর ইনপুটে আনসার, ডিরেক্ট আনসার, দোমায় আনসার। এইভাবে অঙ্ক করতে হয়। গ নাম্বার অঙ্ক ভাইয়া কিভাবে অঙ্ক করতে হয় যে আমরা জানি কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তো আউটপুটে আমরা কি কি পাই, সেই মোটর আমাদেরকে কি কি আউটপুট দিছে, মোটর আমাদেরকে আউটপুট দিছে এই মোটরটা 30 মিটার উচ্চতায় উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের কর্মদক্ষতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া হচ্ছে হলো 78.4%। তো গ নাম্বার তো আমরা খুব সহজেই সলভ করছি। ঘ নাম্বারে বলছেন যে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে প্রকাশ করো। ক্ষমতা মানে আমরা এই মোটরের এই সমস্ত আউটপুট পেতে কি পরিমাণ ক্ষমতা, মানে ইনপুটে আমরা কি পরিমাণ শক্তি প্রয়োগ করছি তা নির্ণয় করো। তো ইনপুট আমাদের দরকার বের করব এবার, যে আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পাওয়ার আউট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। আমাদের দরকার পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু হচ্ছে হলো পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এটা। পাওয়ার আউটপুট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে হলো mgh/t, ক্যালকুলেশন করলে পরে mgh ডিভাইডেড বাই এটা ইন্টু টি। সবগুলো কোশ্চেনের এই এম এর মান দেওয়া আছে 1200 লিটার, জি 9.8, এইচ হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে হলো 0.784% 30। সলভ দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছে আনসার।
1200 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 30 ভাগ হচ্ছে হলো 0.785 ইন্টু হচ্ছে 30। এই পেয়ে যাবো হচ্ছে আমরা 15,000 ওয়াট। 1,5,3.0 এত ওয়াট, 15,000 ওয়াট। এই গেল আমাদের প্রথম আনসার, প্রথম কোশ্চেনের আনসার। এবার দেখবো হচ্ছে আমরা দ্বিতীয় কোশ্চেনের আনসার। দ্বিতীয় কোশ্চেনটা কোথাকার? দিনাজপুর বোর্ড 2023। দিনাজপুর বোর্ড 2023। তারা কি বলছেন? 10 গ্রাম 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 10 কেজি ভরের বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 30 মিটার হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপরে পড়ে। 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পরে স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত অবস্থায় স্প্রিংটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সংকুচিত হলো। সংকুচিত স্প্রিং দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কত? 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার অথবা জুল পার মিটার স্কয়ার। গ নাম্বার কোশ্চেন, যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? কি বলছে? যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? ঘ নাম্বার কোশ্চেন, যে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর যান্ত্রিক শক্তি এবং স্প্রিং এর সংকুচিত স্প্রিং এর উপর
যান্ত্রিক শক্তি একই হবে কি না। গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, গাণিতিক বিশ্লেষণ করো। ভাইয়া দেখো কি বলছে যে দিনাজপুর বোর্ড 2024 10 কেজি ভরের বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপরে পড়ে। স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত স্প্রিংটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। স্প্রিংটির স্প্রিং দুর্বক 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? লেটস সে এই একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং এই জায়গায় আমাদের কাছে একটি স্প্রিং আছে। এই বস্তুটি স্প্রিং এর উপরে পড়ার কারণে বস্তুটি সংকুচিত হয়ে গেছে, কিছু পরিমাণ লেটস সে বস্তুটি x পরিমাণ সংকুচিত হয়েছে এবং তারপরেও স্প্রিংটি কিছু পরিমাণ সংকুচিত অবস্থায় দৈর্ঘ্য h প্রাইম ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবার গ নাম্বার কোশ্চেনে বলছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এই বস্তু ডেফিনেটলি এই বস্তু এই জায়গায় মোট শক্তি ছিল বিভব শক্তি mgh। এই বস্তুটা এখন এই জায়গায় পড়বে, বস্তুর সম্পূর্ণ বিভবই কি গতিশক্তিতে রূপান্তরিত হবে না? পুরো বিভবটাই হারাবে হচ্ছিল বস্তুটির গতিশক্তি উঠাইতে। তো এই জায়গার মোট বিভব এই বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই পুরো বিভবটাই গতিশক্তিটাই ব্যয় হয়েছিল স্প্রিং এর কৃত কাজের বিরুদ্ধে। স্প্রিং বল দ্বারা কাজ কত? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল হাফ কে এক্স স্কয়ার এবং এই পুরো বিভবটাই গেইন করবে ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে গ নাম্বার কোশ্চেনের আনসার গ। যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? লেটস সে স্প্রিংটি এক্স পরিমাণ সংকুচিত হবে, এই এক্স আমরা বের করব। তো শক্তি সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা কি জানি? কোনো শক্তি ব্যয় হয় না, একটা শক্তি শুধু আর একটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই পুরো গতিশক্তিটাই ব্যয় হয়ে যাচ্ছিল স্প্রিং এর কৃত কাজের বিরুদ্ধে। তার মানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি না যে এই হাফ কাটা দিতে পারি আমরা, দরকার হচ্ছে আমাদের কে এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার অফ এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল এই কে দ্বারা এই দুটারে ভাগ হয়ে যাবে এম ভি স্কয়ার বাই কে। তাহলে এক্স ইকুয়াল টু এই সমীকরণে কি সব কিছু দেওয়া আছে না? এম এর মান কত? 10। ভি কত বেগে পড়ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। 20 স্কয়ার ডিভাইডেড বাই কে কত দেওয়া আছে? স্প্রিং কনস্ট্যান্ট 10 টু দি পাওয়ার 5। সলভ দিলেই আমরা পাই দেবো যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। টেন ইন্টু 20 স্কয়ার ভাগ হচ্ছিল রুট ওভার অফ 10 টু দি পাওয়ার 5 0.2 মিটার। 0.2 মিটার সংকুচিত হবে। এই স্প্রিং এর উপরে যদি এই এম ভর বিশিষ্ট 10 কেজি এক ভরের বস্তু স্প্রিং এর উপরে এসে পড়ে, এতে করে এই স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? কোশ্চেন কর্তা বলছেন যে 10 কেজি ভরের বস্তু 30 মিটার উঁচু থেকে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংটির উপর পড়ে। স্প্রিংটি সংকুচিত হলো। সংকুচিত স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। স্প্রিংটির স্প্রিং দুর্বক 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার। তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? ভাইয়া যদি আমরা দেখতে চাই যে এই বস্তু উপর থেকে ফালাই দিচ্ছি আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দিছি বিনা বাধায়, তো এই বস্তু যখন এই স্প্রিং এর উপরে পড়বে, লেটস সেই জায়গায় বস্তুর মোট শক্তি ছিল বিভব শক্তি mgh। mgh সে কিন্তু একটা এই উচ্চতা কভার করছে, এইচ পরিমাণ উচ্চতা নেমে আসছে। এই এইচ পরিমাণ উচ্চতা নামার কারণে
সে কিছু পরিমাণ বিভব, পুরো বিভবটাই হারায় ফেলছে, পুরো বিভবটাই গেইন করছে বস্তুর গতিশক্তি উঠাইতে, আর পুরো গতিশক্তিটাই ব্যয় হচ্ছিল স্প্রিংয়ের কৃতকাজের বিরুদ্ধে। তাহলে এই আমরা জানি যে কোনো শক্তি আসলে লস হয় না, শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে আমরা জানি কোনো শক্তি আসলে লস হয় না, শক্তি শুধু একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়। তাহলে এই জায়গার মোট গতিশক্তি ব্যয় হবে হচ্ছিল স্প্রিংয়ের কৃতকাজের বিরুদ্ধে, হাফকে এক্স স্কোয়ার। দরকার আমাদের হচ্ছিল এক্স, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, এক্স ইজিক্যাল টু হচ্ছিল হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার, এক্স ইজিক্যাল টু রুট ওভার এম ভি স্কোয়ার বাই কে, কে ইজিক্যাল টু কে এম এর মান দেওয়া আছে 10 কেজি, ভি এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং এক্স এর মান দেওয়া আছে আর কে এর মান তো দেওয়াই আছে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। সলভ দিলে আমরা পাওয়া যাবে ছিল এক্স ইজিক্যাল টু 0.2 মিটার। এবার আমরা দেখবো ছিল ঘ নাম্বার কোশ্চেনের আনসার। ঘ নম্বরে কি কইছে, পতনের পূর্বে যান্ত্রিক শক্তি এবং সংকুচিত স্প্রিং এর উপরে যান্ত্রিক শক্তি। পতনের পূর্বে, তো এই বস্তুটি তখন এই উচ্চতায় ছিল, তো ডেফিনেটলি এই বস্তুটি গ্রাউন্ড ফোন থেকে একটা উচ্চতায় ছিল এইচ। তো এই বস্তুটি যখন এইচ উচ্চতায় ছিল, এই এইচ কত দেওয়া আছে 30 মিটার, 30 মিটার উচ্চতায় ছিল এই বস্তু। তো এই বস্তুর এই অবস্থানে মোট শক্তি কত, বিভব শক্তি mgh, মোট শক্তি EP। মোট শক্তি কত, মোট শক্তি E ইজিক্যাল টু হচ্ছে হলো বিভব শক্তি প্লাস গতি শক্তি। দেখো তো এই অবস্থায় বস্তু কি একদম স্থির না, এই অবস্থায় E ইজিক্যাল টু কি আদিবেগ কত 0। তো এই অবস্থানে যদি আদিবেগ 0 হয় তাহলে কে এর কি কোনো ভ্যালু আছে ভাই, নাকি আর স্প্রিং এর কি কোনো, এই বস্তুটার কি শুরুতে কোনো গতিশক্তি আছে, কোনো গতিশক্তি নাই, তো বস্তুটা একদম স্থির। যদি স্থির হয় তাহলে এই অবস্থানের বস্তুর মোট শক্তি হচ্ছে বিভব শক্তি কত, বিভব শক্তি হচ্ছে mgh, আর বস্তুর গতিশক্তির পরিমাণ কত 0। তো এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি, বস্তুর ভর দেওয়া আছে হচ্ছিল 10 কেজি, জি হচ্ছিল 9.8, আর এইচ হচ্ছিল 30। এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, যদি আমরা ক্যালকুলেশন করি 10 ইন্টু 9.8 ইন্টু 30, 2940 জুল। পতনের পূর্বে আমরা পেয়ে গেলাম হচ্ছিল ঘ নাম্বার কোশ্চেনের প্রথম টপিক দিয়ে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি। পতনের পূর্বে মানে পতনের আগে বস্তুটির যান্ত্রিক শক্তি মানে বস্তুটির মোট শক্তি কত ছিল, 2940 জুল। এবার আমরা দেখবো যে স্প্রিংটের উপরে কত শক্তি আছে, ঘ নাম্বার কোশ্চেন। যে ভাইয়া দেখো যে আমরা প্রথমটুক শিখছি জায়গার সংকুলনের কারণে আমাদেরকে কেটে দিচ্ছে হচ্ছে বিষয়টা। যদি আমরা এই জায়গায় করার চেষ্টা করি, যে স্প্রিংটি সংকুচিত স্প্রিং এর উপর বস্তুর যান্ত্রিক শক্তি কত। এবার এই স্প্রিং যে সংকুচিত হয়েছে এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, ডেফিনেটলি সে কিন্তু এখনো একটা উচ্চতায় আছে, সেটা কত এইচ প্রাইম। এবং এই জায়গায় বস্তুর মোট শক্তি সে কিছু পরিমাণ বিভব হারাইছে, হারানো বিভব হচ্ছিল হাফ এম ভি স্কোয়ার, হারানো বিভব পুরোটাই ব্যয় হচ্ছে বস্তুর গতিশক্তি উঠাইতে। ওরে মা ফোন অফ হয়ে গেছে কেন ভাই, হারানো বিভব পুরোটাই ব্যয় হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। কি লাইভ কি ভাই, লাইভ কি হারাই গেল নাকি? ঠিকঠাক আছে তো সবকিছু? পতনের পূর্বে লাইভ কি কাইটা গেছে? গতিশক্তি উঠাইতে কাইটা গেছে নাকি লাইভটা? না না না, লাইভটা এখনো চলমান আছে ভাইয়া। তো এই স্প্রিং এর উপরে বস্তুটির
যান্ত্রিক শক্তি কত, মানে বস্তুটির মোট শক্তি কত। তার মানে সে এখনো কিছু পরিমাণ উচ্চতায় আছে, উচ্চতায় থাকার কারণে বস্তুটির মোট শক্তি হচ্ছে হলো বিভব শক্তি প্লাস গতিশক্তি। এই বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে এম জি এইচ প্রাইম প্লাস হাফ এম ভি স্কয়ার। ভি কত? ভি এর মান কিন্তু দেওয়া আছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এম কত? 10 কেজি। জি কত? 9.8। এইচ কত? স্প্রিংটি সংকুচিত অবস্থায় দৈর্ঘ্য এইচ প্রাইম 10 সেন্টিমিটার। 10 × 10⁻² মিটার প্লাস হাফ। বস্তুর ভর কত? 10 কেজি ইন্টু ভি কত, মানে কত বেগে এই বস্তুটা পড়ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 এর স্কয়ার সলভ দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছিল আনসার, বস্তুর মোট শক্তি। এই গেল হচ্ছিল ঘ নাম্বার কোশ্চেনের আনসার। ঘ নাম্বার কোশ্চেনের আনসারে কি বলছেন যে পতনের পূর্বে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি এবং স্প্রিংটি সংকুচিত স্প্রিং এর উপরে বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তো এই বস্তুটি তখন এই উচ্চতায় ছিল, তখন এই অবস্থা কি বস্তুর কোনো গতি ছিল? কোনো গতি ছিল না, বস্তুর আদিবেগ ছিল একদম 0, মানে বস্তুটি এই অবস্থানে স্থির ছিল। তো এই স্থির অবস্থায় বস্তুর মোট শক্তি কত? পুরোটাই হচ্ছিল বিভব, বস্তুর কোনো গতিশক্তি নাই, মানে গতিশক্তি শূন্য। তাহলে এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি 10 × 9.8 × হচ্ছিল 30, মানে mgh। এবং এই বস্তুটি যখন স্প্রিং এর উপরে পড়ছে, ডেফিনেটলি স্প্রিংটি কিছু পরিমাণ সংকুচিত হয়েছে, এবং সংকুচিত অবস্থায় স্প্রিংটির দৈর্ঘ্য দেওয়া হচ্ছিল 10 সেন্টিমিটার। যদি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া থাকে, তো বলছেন যে এই সময় যখন সংকুচিত অবস্থায় বস্তুটির উপরে এই স্প্রিংটির উপরে এই বস্তুটি পড়ছে, তখন বস্তুটির যান্ত্রিক শক্তি কত? ডেফিনেটলি সে এখন কিছু পরিমাণ উচ্চতায় আছে এইচ প্রাইম, পাশাপাশি সে এই পরিমাণ উচ্চতা নামার কারণে এরপরে তার কিছু পরিমাণ বেগ উঠাইছে। সে কত বেগে পড়ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তো আমরা বেগ পাইছি, সবকিছুই দেওয়া আছে, কোশ্চেন সলভ দিলে আনসার আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছিল ক নাম্বার কোশ্চেনের আনসার। এবার আমরা দেখবো হচ্ছিল পরবর্তী কোশ্চেন, যশোর বোর্ড 2024। আরে বাপরে, যশোর বোর্ড 2024। তো আমাদেরকে একটা গ্রাফ দিয়ে রাখছেন, গ্রাফের উপরের দিকে রাখছেন হচ্ছিল গতিশক্তি, এই দিকে হচ্ছিল গতিশক্তির একক দিয়ে রাখছেন জুল। কত? এই অবস্থানে বস্তুটির গতিশক্তি দিয়ে রাখছে কত? 6146.56, 6146.56 এত জুল। এই এক্স অ্যাক্সিসে দিয়ে রাখছেন হচ্ছিল টাইম বা সময়, এক্স অ্যাক্সিস দিয়েছে কি টাইম সেকেন্ডে, আর এই দিকে হচ্ছে টি হচ্ছে জুলে। তো এবার গ নাম্বার কোশ্চেন করতেন, লেখ চিত্রটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি, পি বিন্দুতে মান ভূমি স্পর্শের মুহূর্তের গতিশক্তি নির্দেশ করে। যে লেখ চিত্রে মুক্তভাবে
লেখচিত্রে মুক্তভাবে পরন্ত বস্তু 2 কেজি পি বিন্দুতে এর মান এই বিন্দুটা হচ্ছে পি বিন্দুতে মান ভূমি স্পর্শের মুহূর্তের গতিশক্তি নির্দেশ করে। স্পর্শের মুহূর্তের নির্দেশ করে। গ কি বলছেন যে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ কত? ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের তথ্যতান্ত্রিক শক্তিটি সংরক্ষণশীলতাকে সমর্থন করে কিনা। উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীল নীতি অনুসরণ করে কিনা। করে কি না। 10/2024 দিয়ে রাখছেন একটা গ্রাফ। এই গ্রাফে ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে ছিল গতিশক্তি 6146.56 জুল পি বিন্দুতে গতিশক্তি। এই সময় ছিল টাইম ছিল 8 সেকেন্ড এবং আরো একটা সময় দিয়ে রাখছেন 4 সেকেন্ড। এই জায়গায় কোনো কিছু দিয়ে রাখেন নাই তারা। তো এবার কি তারা কি বলছেন? লেখচিত্রটি মুক্ত হয়ে পরন্ত বস্তু 2 কেজি পি বিন্দুতে মান ভূমি স্পর্শের মুহূর্তের গতিশক্তি নির্দেশ করে। বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ কত? তো দেখো তো ভাই, এই একটা বস্তু, এই বস্তুর ভর আমরা এর আগে শিখছিলাম এম, এবং এই বস্তুটি যদি মুক্ত হবে এই যে একদম নিচের বিন্দুতে, এই বিন্দুতে যখন টাচ করবে তখন তার মোট শক্তি কি? এই অবস্থানে বস্তুর মোট শক্তি ছিল এম যে বিভব শক্তি, এবং এই বস্তুটা যখন এই এক্স পরিমাণ সরে এ থেকে বিতে পৌঁছায় তখন পুরো বিভবটাই ব্যয় হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। বস্তুর গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। পুরো বিভবটাই ব্যয় হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। এবার হচ্ছে ভূমি স্পর্শের মুহূর্তের গতিশক্তি কত? তাহলে এই অবস্থানের মোট শক্তি এবং এই অবস্থানের মোট শক্তি সমান হবে। তো আমরা জানি যে এম জি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো এই জায়গা থেকে এম কেটে দিলে আমরা ভি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে √2gh। 2gh কত উচ্চতা থেকে পড়ছে? ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুটির বেগ কত? তাই তো এইটা হচ্ছিল যদি ভি বাই করা লাগে। তো তারা তো আমাদেরকে গতিশক্তি দিয়ে রাখছেন যে এত জুল। যদি গতিশক্তি দেওয়া থাকে যে পুরো বিভবটাই ব্যয় হচ্ছিল গতিশক্তি উঠাই, তার এই গতিশক্তি তারা দিয়েই রাখছেন আমাদেরকে। তাহলে তো কোশ্চেনে আনসার করা আরো ইজি। তাহলে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু গতিশক্তি তারা দিয়ে রাখছে কত? 6146.56। দরকার আছে আমাদের ভি। ভি ইজ ইকুয়াল টু হচ্ছিল √2 ইন্টু 4166146.56 ডিভাইডেড বাই এম
বস্তুর ভর কত, এম কিন্তু কোশ্চেনে গিভেন 2 কেজি 2 কেজি। যদি আমরা সলভ করাই তাইলে কিন্তু আমরা আনসার পেয়ে যাবো। আনসার 2 into 614 6.56 ভাগ হচ্ছে হলো 78.4। এই বস্তুটির বেগ ভি ইকুয়াল টু হচ্ছে হলো 78.4 মিটার পার সেকেন্ড। এই বস্তুটি ভূমিতে আঘাত করার মুহূর্তের মোমেন্টের ভেলোসিটি, যে বস্তুটি ভূমিতে স্পর্শের মুহূর্তের বেগ কত, মানে এই বস্তুটি যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই বস্তুটি যখন ভূমিতে আঘাত করবো ওই মোমেন্টের ভেলোসিটি ভি কত। ভি ইকুয়াল টু আমরা পাইছি বস্তুর পুরো বিভবটাই ব্যয় হয়েছে বস্তুর গতিশক্তি উঠাইছে, আর এই গতিশক্তির মান তারা দিয়েই রাখতে ছিল 6146.56। 6146.56, তাহলে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 6146.56। তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু গতিশক্তি ডিভাইডেড বাই এম। এই এম এর মান আমরা ডিরেক্ট বসাই দিছি 2 কেজি। যদি আমরা এটাকে সলভ করাই তাহলে ফায়দা বলছিল 78.4 মিটার পার সেকেন্ড। এবার বলছেন যে উদ্দীপকের তথ্যটি শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা। তো আমরা দেখবো শক্তি সংরক্ষণশীলতার নীতি বলতে কি বোঝায়। শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে হচ্ছে হলো যে বস্তুটির এ বি সি, এই পি অবস্থানে 8 মুহূর্তে 8 সেকেন্ডে এবং এই 4 সেকেন্ডের বস্তুর মোট শক্তি, 8 সেকেন্ডের বস্তুর মোট শক্তি এবং 4 সেকেন্ডে বস্তুর মোট শক্তি সমান হবে কিনা। এবার প্রথম আমরা দেখবো ছিল বস্তুর 8 সেকেন্ডে মোট শক্তি কত। ঘ নাম্বার কোশ্চেন, 8 সেকেন্ড এ বস্তুটির মোট শক্তি, 8 সেকেন্ডে বস্তুটির মোট শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে হলো বিভব শক্তি প্লাস বস্তুর গতিশক্তি। তো এই যে বস্তুটি ছিল আমাদের এই অবস্থানে, এই অবস্থান থেকে তখন বস্তুটি একদম নিচের বিন্দুতে পড়ছে, এইটাই তো বস্তুটির 8 সেকেন্ডের মোট শক্তি। এই অবস্থানে বস্তুর মোট শক্তি ছিল বিভব শক্তি, এবং এই অবস্থান দেখেন পুরো উচ্চতা সে কভার করছে, পুরো বিভবটাই ব্যয় হয়েছে গতিশক্তিতে। এই অবস্থানে বস্তুর মোট শক্তি ছিল গতিশক্তি, তাহলে হাফ এম ভি স্কয়ার। তাহলে এই অবস্থানে কি বস্তুর কোনো বিভব আছে? বিভব নাই তো, কারণ সেটা একদম গ্রাউন্ড ফ্রেমের সাথে মিলে গেছে, কারণ সে আর কোনো উচ্চতায় নাই। এখানে এইচ ইকুয়াল টু 0, যদি 0 হয় এর জায়গায় তার কোনো অবশিষ্ট বিভব বাকি নাই, যে যার কারণে সে এই জায়গায় কিছু পরিমাণ শক্তি জোগাড় করে রাখবে। এই জায়গার মোট বিভবটাই হারাইছে এবং সবগুলো বিভবই গেইন করতে ছিল বস্তুর গতিশক্তি উঠাইছে। তার মানে এই জায়গায় আর বস্তুর কোনো বিভব নাই। বিভব কত? 0। আর গতিশক্তি কত দেওয়া আছে? 6146.56 এত জুল। এই জায়গার বস্তুর মোট শক্তি হচ্ছিল এত। এগুলো 8 সেকেন্ডে ই অফ 8। ই অফ 8 সেকেন্ডের মোট গতিশক্তি হচ্ছিল এত জুল। যদি আমরা শূন্য বাদ দিয়ে দিই তাহলে বাস হচ্ছিল 6146.56 জুল। তারপরে তারা বলছেন সেকেন্ড স্টেপে যে এই 4 সেকেন্ডে বস্তুর মোট শক্তি কত। 4 সেকেন্ডে লেটসে বস্তুটি এখনো কিছু পরিমাণ সময় গেছে টি, 4 সেকেন্ড সময় যায় বস্তুটি এক্স পরিমাণ সরে এই অবস্থানে আইছে, এবং ডেফিনেটলি সে এখনো কিন্তু কিছু পরিমাণ উচ্চতায় আছে, সেটা কিন্তু এইচ প্রাইম। এই এইচ প্রাইম। তাহলে এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত? এই অবস্থানে বস্তুর মোট শক্তি, কারণ সে তো এখন এক্স পরিমাণ নেমে আসছে, এক্স পরিমাণ নেমে আসার কারণে এই অবস্থানে বস্তুর মোট শক্তি এখনো এর বস্তুর ভিতরে কিছু পরিমাণ বিভব আছে। বিভব কত? এমজি এইচ প্রাইম, কারণ সে এইচ উচ্চতায় আছে। পাশাপাশি এই অবস্থানে বস্তুর কিছু পরিমাণ গতিশক্তিও আছে।
কারণ এই জায়গা থেকে বিভবটা হারাইছে, এই হারানো বিভবটাই বস্তুটির গতিশক্তি উঠাইতে কাজে ব্যয় হয়েছে। হারানো বিভব কত, mgh। এই x পরিমাণ বস্তুটি সরণ হওয়ার কারণে তার কিছু পরিমাণ গতিশক্তি উঠছে, সেটা কত, হাফ m v স্কয়ার। তাহলে বস্তুটির এই অবস্থানে মোট শক্তি E of 4, মানে বস্তুটি 4 সেকেন্ডে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছিল বিভব শক্তি প্লাস গতিশক্তি E কে। বিভব কত mg h প্রাইম প্লাস গতিশক্তি কত, হাফ m v স্কয়ার। তো এই h প্রাইম কত, এই h প্রাইমকে আমাদের কাছে জানা আছে, এই h মেইস তো একটাও জানা নাই। তো আমরা এই বের করব প্রথম, আগে এই পুরো উচ্চতাটা আগে বের করব। পুরো উচ্চতা আমরা কিভাবে বের করব, আমরা কিন্তু এই সূত্র জানি যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a 2gh। তাহলে h ইকুয়াল টু বস্তুর শুরুতে বেগ কত ছিল, 0, তাহলে u তো শেষ, তাহলে v স্কয়ার ডিভাইডেড বাই 2g। এই গেল হচ্ছে বস্তুর h। তাহলে বস্তুর বেগ কত দেওয়া আছে, বেগ এই v কি বলা আছে কোথাও, লিখছি বস্তু মুক্ত হয়ে পরন্ত বস্তু 2 কেজি বিন্দুতে ভূমিতে স্পর্শের মুহূর্তে বেগ, এর বেগ তো আমরা 22 চলছিলাম কত জানি, 78.4 78.4 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এই গেল হচ্ছে h। এইবার দেখবো হচ্ছে আমরা x, মানে সেই বস্তুটা যে x পরিমাণ নেমে আসছে সে কতটুকু সরণ করছে, x ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। দেখো তো ভাই এর আদিবেগ কত ছিল, 0। তো আদিবেগ 0 হয়, পুরো সমীকরণটাই 0। g এর কিন্তু আমরা জানি আর t এর মান দেওয়া আছে কত, 4। যদি 4 বসায় দেই হাফ, সবকিছু তো দেওয়াই আছে, ডিরেক্ট আমরা আনসার বের করে ফেলাই। তাহলে বসতেছে কত, 4 স্কয়ার ইন্টু 9.8 ভাগ হচ্ছে 2 দ্বারা। আরে বাপরে, নাইন পয়েন্ট এইট ইন্টু ছিল 4 স্কয়ার, $78.4। ওরে বাপরে, 78.4 মিটার। আর এই অবস্থানে বস্তুর উচ্চতা কত আছে, উচ্চতা পুরো উচ্চতা 78.4 হোল স্কয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, 313.6 313.6 মিটার। তাহলে পুরো h থেকে h প্রাইম ইকুয়াল টু h মাইনাস x, পুরো উচ্চতা h কত পাইছি, 313.6 মাইনাস হচ্ছে 78.4, 313.6 মাইনাস হচ্ছে কত, 78.4, তাই তো 78.4, 235, 235.2 মিটার। এই h প্রাইম আমরা পাই গেলাম। তো ভাই দেখো তো বস্তুর m এর মান দেওয়া আছে কত, m এর মান 2 কেজি, g তো আমরা জানি, h প্রাইম কত পাইছি 235.2, m এর মান গিভেন, v কত, v কিন্তু আমরা পাইছি যে বস্তুর শেষ ভেলোসিটি ছিল 0.2 হোল স্কয়ার। সবগুলো মান যদি আমরা বসায় দেই,
তাহলে আমরা একবার আনসার পাই দেব। কত আছে? এম হচ্ছিল 2 ইন্টু 9.8 ইন্টু জি হচ্ছিল 235.2, 235.2 যোগ হচ্ছিল এম 2 ইন্টু হচ্ছিল ভি 0.2 এর স্কোয়ার। এবার স্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল 4609.96 জুল। ওকে, দেন এগেন আমরা দেখব হচ্ছিল পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন। একটি গোলকের আয়তন এত পাই ঘনমিটার। এটা কোনো বোর্ড কোশ্চেন না, এটা হচ্ছিল BAF শাহিন কলেজ, BAF শাহিন কলেজ, ঢাকা। শাহিন কলেজ ঢাকা। একটি গোলকের আয়তন একটি গোলকের আয়তন 1/6 পাই ঘনমিটার। 1/6 পাই ঘনমিটার। সুতোর দৈর্ঘ্য 1 মিটার। সুতার দৈর্ঘ্য ছিল 1 মিটার। বি বিন্দুতে আবার এটি বি বিন্দুতে এ বিন্দুতে আবার বি বিন্দুতে ফিরে আসে। ফিরে আসে। (30°) এটা বি অবস্থান, এ অবস্থান, এটা ছিল বি অবস্থান। গ নাম্বার কোশ্চেন গ কি বলছেন? তা বি হতে এতে আসতে, এ হতে বিতে আসতে লাগলে দোলকটির কম্পাঙ্ক আসতে যদি 5 সেকেন্ড সময় লাগে, তবে দোলকটির কম্পাঙ্ক কত?
ঘ নাম্বার কি বলছে, দোলকটি বি বিন্দুতে, গোলকটি এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাইলে গোলকটির গতিশক্তি কত, না বেগ কত। বি বিন্দুতে পৌঁছাইলে বেগ কত। এ হতে যদি বিতে আসতে যদি 5 সেকেন্ড সময় লাগে তবে দোলকটির কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক। তো এই সূত্রগুলো ডেফিনেটলি একটু বড় কোশ্চেনের সূত্র, সেটি হচ্ছে কম্পাঙ্ক টি ইজিক্যাল টু হচ্ছিল 1/f আর এফ ইজিক্যাল টু হচ্ছিল 1/t। তো এই সমীকরণ যদি আমরা এফ বের করতে চাই তাহলে জানতে লাগবে আমাদের পর্যায়কাল কত। তো আমরা জানি যে একটা সরল দোলকের পর্যায়কাল হচ্ছিল 2 সেকেন্ড, 2 সেকেন্ড হয় কিভাবে, এই যে সরল দোলক দেওয়া আছে, এই সরল দোলকটি এই এ হতে বিতে পৌঁছাইতে লাগে হচ্ছিল 1 সেকেন্ড এবং এই বি হতে এতে পৌঁছাইতে লাগে আরো 1 সেকেন্ড, টোটাল হচ্ছিল 2 সেকেন্ড। এটা হচ্ছিল সরল দোলকের দোলনকাল টি। তো আমরা খুব সহজে এটা বের করতে পারবো। তো এরা বলছে যে এ হতে বিতে আসতে যদি 5 সেকেন্ড সময় লাগে তবে দোলকটির কম্পাঙ্ক কত, মানে এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে সময় লাগে হচ্ছিল 5 সেকেন্ড। দেখো তো ভাইয়া, এই অবস্থান হতে এটা ধরলে আমরা সি বিন্দু, এই এ থেকে সিতে আসতে লাগে 5 সেকেন্ড, আবার এই জায়গায় আসতে লাগে চলো 5 সেকেন্ড, এই জায়গায় আসতে লাগে কত আরো 5 সেকেন্ড, আবার এই জায়গায় যেতে লাগে কত আরো 5 সেকেন্ড। তাহলে টোটাল কত সেকেন্ড হচ্ছিল, 5 ইন্টু 4, 0.5 ইন্টু 4 কত হচ্ছিল 2 সেকেন্ড। দেখছো ভাইয়া, 0.5 ইন্টু 4 মানে এখান থেকে একবার এই জায়গায় আসছে, এ থেকে সিতে আসছে, সি থেকে বিতে গেছে, বি থেকে সিতে আসছে, সি থেকে আবার এতে গেছে, তাহলে একবার, দুইবার, আর বি থেকে সিতে আসতে 3 বার, সি থেকে দিতে দিতে আর একবার, 4, টোটাল 4 ইন্টু হচ্ছিল 5, হচ্ছিল 0.2, 0.5 ইন্টু 4 হচ্ছিল 2 সেকেন্ড। আমরা খুব সহজেই বের করতে পারি যে সরল দোলকের, যে কোনো স্টুডেন্টই জানে যে সরল দোলকের দোলনকাল হচ্ছিল 2 সেকেন্ড। তাহলে এই জায়গায় থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারি না, 1/f কত 2 ইকুয়াল হচ্ছিল 0.5, এত হার্স। কম্পাঙ্কের এক হচ্ছে হলো হার্স, ফ্রিকোয়েন্সি এফ। এইগুলো হচ্ছিল গ নাম্বার কোশ্চেনের আনসার। আর ঘ নাম্বার কোশ্চেনে কি বলছেন তারা, যে দোলকটি এ হতে বি বিন্দুতে পৌঁছাইলে এর বেগ কত। তো এই জায়গায় অঙ্কটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটি থিওরি জানতে হবে। সেটি কি, যে লেটস সে এটা একটা সরল দোলক, তো এই সরল দোলক ডেফিনেটলি গ্রাউন্ড ফ্রেম থেকে একটা উচ্চতায় আছে, সেটা কত এইচ। তো এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, বিভব শক্তি mgh। তো এই বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থান হতে যখন বি অবস্থানে পৌঁছাবে, এই অবস্থানটা ছিল বি, তখন এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত হবে, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি mgh এবং বি অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল গতিশক্তি হচ্ছিল হাফ এম ভি স্কয়ার। তো এই অবস্থানে বস্তুর মোট শক্তি এবং এই অবস্থানে বস্তুর মোট শক্তি সমান হবে mg h ইকুয়াল টু হচ্ছিল হাফ এম ভি স্কয়ার। দরকার হচ্ছিল আমাদের ভি ইকুয়াল টু হচ্ছিল √2gh। জানতে লাগবে এইচ কত, এই এইচ কত, এই এইচ কি সবসময় দেওয়া থাকবে না, এইচ সবসময় দেওয়া থাকবে না। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের অংশ, এই পুরো দৈর্ঘ্য কত, এই সুতোর পুরো দৈর্ঘ্য হচ্ছিল এল, তাহলে এটাও কত
এটাও এল। তাহলে এই ত্রিভুজে এই কোণটা যদি থিটা হয়, এটা কত লম্ব, এটা কত অতিরিভুজ। তাহলে এই দিকের অংশ কত হবে, এই দিকের অংশ হচ্ছে এল কস থিটা, কারণ যে দিকের সাথে কোণ সেই দিকের সাথে হচ্ছিল কস। তাহলে এই দিকের অংশ হচ্ছিল এল কস থিটা। তাহলে দেখো তবে এই পুরো দৈর্ঘ্য হচ্ছিল এল, এই পুরো দৈর্ঘ্য হচ্ছিল এল। এই এল থেকে যদি আমরা এল কস থিটা বাদ দিই তাইলেই কিন্তু আমরা এইচ পাওয়া যাই। পুরো দৈর্ঘ্য এল, এই এখান থেকে এই পর্যন্ত, এই এ থেকে বি, এই পুরো উচ্চতা হচ্ছে হলো এল। এই এল থেকে যদি আমরা এই এল কস থিটা বাদ দেই, এতটুকু বাদ দেই, তাইলেই কিন্তু আমরা এইচ পাওয়া যাই। এইটুকু আর এইটুকু কি সমান না, এইটুকু আর এইটুকু সমান, তাইলে কিন্তু আমরা এইচ পাওয়া যায়। তাহলে এইচ ইকুয়াল টু আসছে কত, এইচ ইকুয়াল টু এল মাইনাস এল কস থিটা। তাহলে আমরা এখান থেকে এল কমন নিলে পাই 1 মাইনাস কস থিটা। খুব সহজেই আমরা পেয়ে যাবো এইচ এর পরিবর্তে 2 জি এল মাইনাস এল ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো তো এইটাই কত কোণে পড়ছে, 30 ডিগ্রি কোণে এসে পড়ছে। 2 ইন্টু 9.8 ইন্টু এল, এল এর মান দেওয়া আছে কত 1। এই তারের দৈর্ঘ্য 1 মিটার, পাশাপাশি এই গোলকের একটা ব্যাসার্ধ আর, আর কি দেওয়া আছে না, আর দেওয়ার জন্য আমাদেরকে হিংস দিয়ে রাখছে গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছিল 1/6 পাই। আমরা জানি গোলকের আয়তন হচ্ছিল 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছিল 1/6 পাই। এই পাই কাটা, তাহলে আর কিউব ইকুয়াল টু আসতেছে হচ্ছিল 424 24 4 ডিভাইডেড বাই 3। তাহলে 3 আসটা, ওকে সরি 3, 3 হাকে 3 আর 4 থাক 24 24। তার মানে আসতেছে কত 1/3 হাকে 3 আর 3 আসতে 24 8। আর ইকুয়াল টু আসতেছিল 3 ডিভাইডেড বাই 1/8, তার মানে 1/2, মানে হচ্ছিল 0.5 মিটার। তো পুরো সুতোর দৈর্ঘ্য কত, পুরো সুতোর দৈর্ঘ্য যদি এল হয়, এল ইজ ইকুয়াল টু এইচ প্লাস আর, মানে সুতোর দৈর্ঘ্য ইন্টু হচ্ছিল ব্যাসার্ধ। তাহলে দৈর্ঘ্য দেওয়া হচ্ছিল 1 প্লাস 0.5, তার মানে কত হচ্ছে 1.5 এত মিটার। তাহলে এল পাইছি আমরা কত 1.5 মিটার ইন্টু 1 মাইনাস কস থিটা। কস থিটার মান কত 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। সলভ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছিল আনসার। cos 30 2 into 9.8 into হচ্ছিল 1.5 into হচ্ছিল 1.98 মিটার। এই কোশ্চেনের আনসার আসছে 1.98 মিটার, কি এত মিটার পার সেকেন্ড। এটা তো আমরা বেগ বের করছি, এত বেগের একক হচ্ছিল মিটার পার সেকেন্ড। ভি ইকুয়াল টু হচ্ছিল 1.98 মিটার পার সেকেন্ড। তো ভাইয়া আমরা কিন্তু অনেকগুলো সিকিউ করাইছি, অনেক রাতটা অনেক গভীর হয়ে গেছে, ডেফিনেটলি রাত 11টা বাজে। আমরা ক্লাসের টাইম দিয়ে রাখছিলাম সকাল রাত 8টায়, বাট ক্লাসটায় আমরা রাত 8টায় আসতে পারি নাই, কারণ হচ্ছে হলো ইলেকট্রিসিটি ছিল না ভাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো দিন পরবর্তী কোনো ক্লাসে। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই, কাট। আজ এই পর্যন্তই।